আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা একটা হরিফাইং কেস, যেইখানে পুলিশ যখন সেই ঘরের মধ্যে ঢুকে যেখানে নাকি এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছে, পুলিশ এই জিনিসটাই সাসপেক্ট করছে, তারা গিয়ে দেখতে পায় যে সেখানে কিছুই নেই। সেখানে বাথটবের মধ্যে তরল কিছু পদার্থ পড়ে আছে এবং তার মধ্যে থেকে ভীষণই একটা অ্যাসিডিক এবং একটা মিটি গন্ধ বেরোচ্ছে। সেটা কি ছিল? লাস্ট ফোন কলে সেই মেয়েটা বলেছিল যে আমার কাছে আর কোনো উপায় নেই, আমার শেষ অবলম্বন তুমি। আমি তাকে ঘেন্না করি, আমি তার সাথে থাকতে চাই না। আমার 2021-এর ডিসিশনটা জীবনের সবথেকে বড় ভুল ছিল। আর্নিমা হায়াত মেডিকেল স্টুডেন্ট, 19 বছর বয়স। তার মা বাবা বাইরের দেশ থেকে অস্ট্রেলিয়াতে সেটেলড হয়েছিল। তারা অনেক কষ্ট করে তাদের মেয়েকে বড় করে। তার মেয়ের ছোটোবেলা থেকেই একটাই ইচ্ছা ছিল যে সে ডাক্তার হবে এবং সেই মোতাবেক সে পড়াশুনোও খুব ভালো করে সে স্কুল কলেজে প্রচণ্ড ভালো রেজাল্টও করে, মেডিকেল কলেজে ভর্তিও হয়, একটা সুন্দর কেরিয়ার তার সামনে ওয়েট করছিল। কিন্তু এর মাঝেই একটা ঘটনা ঘটে যায়। 2019-এ একটা ফাংশানে তার দেখা হয়ে যায় মিরাজ জাফরের সাথে। এই মিরাজ জাফরের বয়স হচ্ছে 21 বছর। সে একটা বডি বিল্ডার এবং ছোটোখাটো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে এবং এই রকম টাইপের ছেলে দেখলেই কোথাও না কোথাও ভদ্র ঘরের মেয়েদের অদ্ভুতভাবে প্রেম জেগে ওঠে। এই আর্নিমা আর এই জাফরের মধ্যে প্রেম শুরু হয়ে যায়। এই প্রেমের কথা যখন এই আর্নিমার ফ্যামিলি জানতে পারে, তখন আর্নিমার ফ্যামিলি বারবার বলে যে তুমি পড়াশুনো করছো, তোমার সাথে ওর কোনো তুলনা হয় না, ও স্কুল ড্রপ আউট, তাহলে তুমি কেন প্রেম করতে চাইছো, তুমি কেন এই রিলেশনে আছো, রিলেশন থেকে বেরিয়ে আসো। এই আর্নিমার সমস্ত ফ্রেন্ডরাও বলে যে দেখ, তোর স্ট্যাটাস একটা আলাদা লেভেলের, তুই ডাক্তার হতে চাস, আর ওইদিকে ও স্কুল ড্রপ আউট, তোর সাথে ওকে মানায় না, ও তোকে ম্যানিপুলেট করছে। কিন্তু আর্নিমা এই সমস্ত কথা শুনে আরও কোথাও না কোথাও এই জাফরের দিকে এগিয়ে যায়। জাফর যখন জানতে পারে যে এই আর্নিমার যে ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, তারা সবাই তার এগেনস্টে, তখন আস্তে আস্তে না এই জাফর এই আর্নিমার ব্রেইন ওয়াশ করতে থাকে, তাকে ম্যানিপুলেট করতে থাকে এবং আস্তে আস্তে তাকে ফ্যামিলির থেকে, ফ্রেন্ড থেকে, সবার থেকে সরিয়ে শুধুমাত্র তার কাছে নিয়ে আসে। কিন্তু তার কাছে নিয়ে আসলেও আর্নিমা একটু একটু করে বুঝতে পারছিল এই জাফর তাকে ম্যানিপুলেট করে, তাকে কন্ট্রোল করে। কিন্তু প্রথম এই সমস্ত জিনিসটাই আর্নিমা ভাবছিল যে ভালোবাসার একটা অংশ এবং সেই ভেবে সমস্ত কিছু একদম না দেখার ভান করছিল। 2021 সালের অক্টোবর মাসে একটা প্রাইভেট সেরিমনিতে এই জাফর আর আর্নিমা বিয়ে করে নেয়। সেই বিয়েতে এই আর্নিমার কোনো ফ্রেন্ড ছিল না, কোনো ফ্যামিলি ছিল না, শুধুমাত্র ছিল জাফরের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড। যাই হোক, বিয়ের পর তাদের সংসারটা নিশ্চয়ই খুব সুখের হবে। তারা প্রেম করে সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করছে, কিন্তু হয় তার উল্টো। অক্টোবরে বিয়ের পর জাস্ট নভেম্বর ডিসেম্বর কাটে। জানুয়ারির 29 তারিখে এই আর্নিমা তার এক বন্ধুর সাথে কন্ট্যাক্ট করে বলে যে দেখ, আমার দ্বারা ভীষণ একটা বড় ভুল হয়েছে। আমি পড়াশুনো করছিলাম, কিন্তু তার মাঝে আমার প্রেম হয়ে গেল এবং প্রেম করে যে বিয়েটা করলাম, এইটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। আমি এই সম্পর্ক থেকে বেরোতে চাই, কিন্তু প্রবলেম হয়ে গেছে, আমি অলরেডি প্রেগনেন্ট। তখন এই আর্নিমার ফ্রেন্ড বলে যে দেখ, তুই তো আমাদের কথা শুনিসনি, তুই নিজের মতন বিয়ে করেছিস, তো তোর কোনো অপশান এখন আর নেই, তুই ওখানেই থাক। এইটা শুনে আর্নিমার রীতিমতন হতাশ হয়ে যায়। সে নানান ফ্রেন্ডের কাছে রিচ আউট করছিল যে কোনো সলিউশন যদি পায়, কোনোভাবে যদি মা বাবার সাথে কন্ট্যাক্ট হয়। সে মেসেজ করেনি, কিন্তু কল করেনি কিন্তু তার মা বাবাকে, কিন্তু ভাবছিল যে কোনো বন্ধু যদি তার মা বাবার সাথে তার মিউচুয়াল করে দেয় বা ফ্রেন্ডরা যদি একটু তাকে সাপোর্ট করে। কিন্তু ফ্রেন্ডদের তরফ থেকে বেশ নেগেটিভ অ্যান্সারই আসছিল আর্নিমার কাছে। আর্নিমা বেশ ভেঙে পড়েছিল। জানুয়ারি মাসের 30 তারিখ রাত্রেবেলা 8:30টার সময় এই আর্নিমা তার এক ফ্রেন্ডকে মেসেজ করে, আমার কাছে বর্তমানে কথা বলার তুই মাত্র আছিস, তুই আমাকে হেল্প কর। কিন্তু তখন উল্টো দিক থেকে মেসেজের রিপ্লাই আসে যে তুই যেটা করেছিস নিজে বুঝেই করেছিস, এবার তোকেই সামলাতে হবে।
তুই তো ওকে ভালোবাসিস, তুই তো ওকে ভালোবেসে বিয়ে করেছিস। তখন আর্নিমা বলে যে না, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, সেটা আমার ভুল ছিল। আমি আজকে ওকে বলে দিয়েছি যে আমি ওর মতন আর একটা শয়তানের জন্ম দিতে চাই না, আমি কোনো মতেই ওর সাথে থাকতে চাই না, আমি ওকে রীতিমতন ঘৃণা করি। ঠিক এই মেসেজটা হয়। তারপরে আর কোনো অ্যান্সার তার কাছ থেকে পাওয়া যায় না। আর ঠিক তার ৪৫ মিনিট পর এমন একটা ঘটনা ঘটতে চলেছিল যেটা নেক্সট ডে ডিসকভার করবে পুলিশ। পরের দিন সকালবেলা জাফরের মা পুলিশকে ফোন করে এবং ফোন করে বলে যে তার ছেলে এবং বৌমার মধ্যে কাল রাতে প্রচণ্ড ফাইট হয়েছে এবং এই ফাইটের পর সে তার ছেলে এবং বৌমাকে খুঁজে পাচ্ছে না। তো পুলিশ যদি একবার গিয়ে দেখে যে কী ব্যাপারটা হয়েছে। পুলিশ এই খবরটা শুনে সোজা তাদের অ্যাপার্টমেন্টে যায়, গিয়ে সমস্ত কিছু চেক করে এবং চেক করে দেখে যে রুমের মধ্যে কেউ নেই। জাফর কোথায়, আর্নিমা কোথায়? তারা যখন বাথরুমে যায়, গিয়ে দেখে যে বাথটাবে পুরো কিছু একটা ভাসছে, তরল জিনিস। তারা যখন কাছে যায় প্রচণ্ড কেমিক্যালের গন্ধ পায় এবং একটা মিটি টেক্সচারের গন্ধ পায়। কিন্তু কিসের গন্ধ? তারা যখন ভালো করে বাথটবটা দেখে তখন তারা বুঝতে পারে যে বাথটবে জল নেই, বাথটবে আছে অ্যাসিড এবং সেই অ্যাসিডে ভাসছে কিছু মাংসের টুকরো। তারা দেখেই বুঝতে পারে যে এইখানে হয়তো আর্নিমাকে রীতিমতন গলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর্নিমা নিয়ার অ্যাবাউট 95% একদম গলে একটা তরলে পরিণত হয়েছিল। পুলিশ দেখে আইডেন্টিফাইও করতে পারছিল না যে এটা কার বডি, আর্নিমার বডি না জাফরের বডি। তারা তখনও শিওর না। আর্নিমার মা বাবাকে সমস্ত জিনিসটা জানানো হয়। আর্নিমার মা বাবার থেকে ডিএনএ নেওয়া হয় কনফার্ম করার জন্য যে ওটা আর্নিমার বডি নাকি অন্য কারো। তারপর তারা সিসিটিভি চেক করে। এই সিসিটিভিতে দেখা যায় যে আগের দিন রাত্রেবেলা ঠিক 9:40 নাগাদ জাফর ওই বাড়ি থেকে বেরিয়ে গাড়ি করে সোজা কোথাও একটা চলে যায়। জাফরের আগের যে অ্যাক্টিভিটি ছিল সেইগুলো পুলিশ ফলো করতে থাকে এবং সেই ফলো করে পুলিশ অনেকগুলো সিসিটিভি ফুটেজ কালেক্ট করে এবং সেই সিসিটিভি ফুটেজে তারা এমন কিছু দেখতে পায় যেটা দেখে তারা অবাক হয়ে গেছে। এই জাফর সে একটা স্টোরে যায়, সেইখান থেকে সে প্রথমে 20 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড কেনে। তার 1 ঘন্টা পর সে আর একটা বড় ট্রাক নিয়ে ফেরত আসে এবং সেইখান থেকে 80 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড কিনে। টোটাল সে 100 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড কিনেছে। এই সিসিটিভি ফুটেজ দেখার পর পুলিশ ক্লিয়ারলি বুঝতে পারে যে এই খুনের পিছনে জাফারি আছে এবং মোস্ট প্রবাবলি হয়তো বডিটা আর্নিমারই হবে। তারপর পুলিশ যে টেকনিক্যাল এভিডেন্স আছে সেটা খুঁজতে থাকে এবং সেটা খুঁজতে গিয়ে পুলিশ আরও শক হয়ে যায়। তারা দেখে যে জাফর কয়েকদিন আগেই ইন্টারনেটে কয়েকটা জিনিস সার্চ করেছিল যে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানুষের কি চামড়া গলিয়ে দিতে সক্ষম, সিডনিতে খুনের সাজা কত বছরের। এই সমস্ত সার্চ, সমস্ত সিসিটিভি এবং বন্ধু আত্মীয় স্বজন সবার, আর্নিমার মা বাবার সাথে কথা, সমস্ত কিছুতেই পুলিশ বুঝতে পারছিল যে বডিটা আর্নিমার এবং তাকে খুন করেছে এই জাফর। জাফর তখন অন দ্য রান আছে, সে কোথায় আছে তাকে পুলিশ ট্র্যাক করছে। 23 ঘন্টা পর পুলিশ দেখে যে একটা গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। অলরেডি তাদের কাছে খবর ছিল যে জাফর পালাচ্ছে এবং সেই গাড়ির মধ্যেই ছিল জাফর। জাফর আসলে সারেন্ডার করার জন্য ওখানে দাঁড়িয়েছিল। তাকে পুলিশ থানাতে নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে জাফর প্রথমে বলে যে সে রেগে গিয়ে হঠাৎ করেই এই আর্নিমার গলা চেপে ধরে, আর্নিমা মারা যায়। তারপরেই সে ভাবে যে বডিটা ডিসপোজ করবো কী করে। তখন সে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিনে সেই অ্যাসিডে তাকে পুরোপুরি পুড়িয়ে নিশ্চিহ্ন করার প্ল্যান করে। পুলিশের সামনে সে বলছিল যে এটা একটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, আমি ভুল করেছি, এইরকম যেন কোনো মানুষের সাথে না হয়, কিন্তু যেটা করেছি সেটা নিয়ে আমার খুব একটা তাপ উত্তাপ নেই, যা হয়েছে হয়ে গেছে, যেটুকু সাজা দেওয়ার সেটুকু আমাকে দিয়ে দিন। কিন্তু পুলিশ এই তথ্যতে বিশ্বাস করতে পারছিল না। ততদিনে ওই বাথটবে গলা লাশটার যে ডিএনএ সেটা আর্নিমার মা বাবার সাথে ম্যাচ করে গেছে। ওই বাথটবে আর্নিমাই ছিল। পুলিশ এবার ফরেন্সিক সায়েন্সের হেল্প নেয়। হেল্প নিয়ে তারা জানতে পারে যে এই আর্নিমার যখন মৃত্যু হয় তার 1 ঘন্টা আগে হাইড্রোক্লোরিক অ্যাসিড 20 লিটার এই জাফর কিনেছিল এবং তার মৃত্যুর খানিকক্ষণ পর আরও 80 লিটার কিনেছিল। তার মানে এটা কি প্রি প্ল্যান্ড?
এই জিনিসটা পুলিশ প্রমাণ করে দেয়। তার কারণ কি, তার যে গুগল সার্চেস ছিল সেইগুলো কিন্তু অনেক দিন আগেরই ছিল, যেখানে সে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মেনশন করেছে, যেখানে সে সিডনিতে খুনের সাজা কত সেটাও মেনশন করেছে। এই সমস্ত কিছু প্রমাণের পর কোর্টে ট্রায়াল শুরু হয় এবং সেই ট্রায়ালটা খুব বীভৎস ছিল। আর্নিমার বাবা বলে যে কপালে আমি প্রত্যেক দিন সকালবেলা ভালোবাসার চুম্বন খেতাম, সেই কপালটা তুমি পুড়িয়ে দিয়েছ অ্যাসিড দিয়ে। এই পুরো ট্রায়ালে একবারের জন্য জাফর ক্যামেরার দিকে তাকায়নি, কোনো জাজের দিকে তাকায়নি, কারোর দিকে তাকায়নি। সে চুপচাপ নিজের দিকে তাকিয়েছিল এবং সে প্রথমেই বলে যে আমি ভুল করেছি, প্লেড গিল্টি, এবং তাকে সাজা দেওয়া হয় 21 বছরের। 16 বছর পর সে প্যারোলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার মা বাবা বলে যে এই বিয়েটা আমরা মানিনি। প্রত্যেক দিন স্বপ্নে এখনও আর্নিমা আসে, সে বলে যে আমার জাস্টিস চাই, এবং সেই জাস্টিস হয়তো শেষমেশ আর্নিমা পেয়েছে। কিন্তু যে মা বাবার কোল খালি হলো, সেই মা বাবা নিজেকে কি করে বোঝাবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। 2024 সালে সাজা ঘোষণার পর থেকে এই জাফর অস্ট্রেলিয়ার জেলেই বন্দি আছে এবং নেক্সট 21 বছর সে ওই জেলেই থাকবে। কিন্তু এখানে আরও একটা ভয়ের ব্যাপার হচ্ছে, এই রকম একটা খুনি 21 বছরে একটা ক্রাইম করে এবং তার 3 বছর পর গিয়ে তার সাজা ঘোষণা হয় গেল, তখন তার বয়স 24। তাকে সাজা দেওয়া হয়েছে 21 বছরের। 24 আর 21 45 বছর। তার মানে জাফর 45 বছর বয়সে একসময় বেরিয়ে আসবে। বেরিয়ে এসে সে আবার কোনো হত্যা করবে না তো? তার জন্য কোনো মা বাবার কোল খালি হবে তো? সেটা কিন্তু সরকারের অবশ্যই দেখা উচিত। তো এই ছিল আজকের ভেরি একটা ডিস্টার্বিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।